ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মৎস্য কুঠির। আজকে আমরা সর্ট অ্যানালাইসিসের দ্বিতীয় ধাপ নিয়ে কথা বলবো। সর্ট দ্যাট মিনস এর আগে আমি বলেছি এবং ইন্ট্রোডাকশনে বলেছি যে কোনো বিজনেস প্রতিষ্ঠানের বা একজন ব্যবসায়ীর উদ্যোক্তা হিসেবে যখন উদ্যোগ নেওয়া হবে তখন তার সেই ব্যবসা এবং তার নিজের এই দুটোর মধ্যে যে যোগ্যতা আছে এবং অপরচুনিটিজ আছে সেগুলো বিষয়গুলোকে চিন্তা করে ব্যবসা শুরু করবে অথবা সেটাকে রিজেক্ট করবে, এই বিষয়গুলোকেই মাথায় নিয়ে কাজ করতে হবে। তো সর্ট অ্যানালাইসিসের 4টা স্টেপে ভাগ করা হয়েছে। এই 4টার মধ্যে ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ, দ্বিতীয়ত হচ্ছে উইকনেস, তৃতীয় হচ্ছে অপরচুনিটিস এবং চতুর্থ হচ্ছে থ্রেটস। দ্যাট ইজ এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটিস অ্যান্ড টি ফর থ্রেটস। তো এখন দেখা যাক যে এই সর্ট অ্যানালাইসিসটা কীভাবে করব। আমি এর আগে ইন্ট্রোডাকশনে বলেছিলাম এই 4টা পর্বে এবং সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে বিভিন্ন পর্যায়গুলোকে। আজকে আমি জাস্ট স্ট্রেংথ এবং উইকনেস এই দুটোর উপরে কথা বলবো। একই সঙ্গে বলা যায় যে আমার স্ট্রেংথ এবং উইকনেস, যেটা আমি এর আগে বলেছিলাম ইন্টারনাল, অপরচুনিটিস এবং থ্রেটস দ্যাট ইজ এক্সটার্নাল। আমি এটাও বলেছিলাম যে ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক সময় এক হয়ে যায়, অর্থাৎ একটার সাথে একটা মিলে যায়। এই বিষয়টাকে ক্লারিফাই করার জন্যই আমি কয়েকটা পর্বে ভাগ করেছি এবং আজকে আমি শুধুমাত্র ইন্টারনাল বিষয়টা নিয়ে কথা বলবো। তো ইন্টারনাল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে ইন্টারনালটা মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে আমি বা আমার প্রতিষ্ঠান। এখানে স্ট্রেংথ এবং উইকনেস এই দুটো বিষয়কে আমার কি করতে হবে? আমার ইউজ করতে হবে, বিল্ড করতে হবে এবং উইকনেসটাকে আমার মিটিগেট করতে হবে বা প্রশমিত করে দিতে হবে বা কমিয়ে ফেলতে হবে এবং সেটাকে আমার স্ট্রেংথে ট্রান্সফর্ম করতে হবে। প্রথমে বলে নেই যে আমি এবং ব্যবসা বা আপনি এবং আপনার ব্যবসা এই দুটো জিনিসকে আপনার পার্সোনাল ক্ষেত্রে প্রয়োগ করেন। দ্বিতীয়ত, আপনি যদি একটা প্রতিষ্ঠান করতে চান, মৎস্যকুঠির যেমন একটা প্রতিষ্ঠান, তাহলে মৎস্যকুঠির এবং তার ব্যবসা এই দুটো জিনিস, তার স্ট্রেংথ এবং তার সার্ভিস এবং তার যে অপরচুনিটিস এবং তার যে থ্রেটস, এই বিষয়গুলোকে নিয়েই চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে বলে নিই যে প্রথমত আমি একজন উদ্যোক্তা হিসাবে বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে এসেছিলাম এবং তখন আমার সর্ট অ্যানালাইসিস ছিল এক ধরনের। আজকে যখন মৎস্যকুঠির হিসাবে আমি আমার অর্গানাইজেশনকে রান করাচ্ছি তখন মৎস্যকুঠিরের বিষয়টাকে আমি এখানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উইকনেস এবং স্ট্রেংথ আছে সেটাকে আমি চিন্তা করব। দ্যাট ইজ দ্য ইন্টারনাল। তাহলে প্রথমে বলে নিই যে আমার সর্ট অ্যানালাইসিসে স্ট্রেংথ এবং উইকনেস এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তাহলে স্ট্রেংথ এবং উইকনেসে কী আছে? স্ট্রেংথে আছে ব্যবসার ক্ষেত্রে আমার ব্যবসাতে যে স্ট্রেংথ, ব্যবসার স্ট্রেংথ, সেই বিষয়টা হচ্ছে লেস অপারেশনাল কস্ট, অর্থাৎ এফসিআর যেটা, লেস ওয়াটার রিকোয়ারমেন্ট, পানি এক্সচেঞ্জের বিষয়টা এখানে নাই, অর্থাৎ ক্রাইসিস মোমেন্টে যে পানির প্রয়োজন হয় সেই পানিটা আমাদের রিসোর্সে একটা সমস্যা, সেটা থেকে মিটিগেশন হচ্ছে। লেস ডিজিজেস, এখানে আমরা জানি 100% হাইজেনিক এনভায়রনমেন্ট, সো এটা অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কম। হাই সার্ভাইভাল, অর্থাৎ এখানে মর্টালিটি রেট অনেক কম। আর একটা হচ্ছে হ্যাসাপ বেসড অপারেশন, আর একটা হচ্ছে ইন্টেন্সিভ ফিশ কালচার সিস্টেম। তো হ্যাসাপ বেসড অপারেশন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে স্ট্রেংথ কোনটা? স্ট্রেংথ হচ্ছে আমার মার্কেটিং এবং ওয়ার্ল্ড ওয়াইড কনসেপ্টটাকে এখানে কাজ করবে, অর্থাৎ আমি এক্সপোর্টেবল ফিশ প্রোডাকশনের জন্য আমি এই প্রোগ্রামটাকে আমি রান করাতে পারবো এখানে এবং সেটা আমি সার্টিফিকেশন পাচ্ছি কার ক্ষেত্রে? আমি ইউরোপিয়ান কান্ট্রি বা উন্নত বিশ্বে আমার এই প্রোডাক্টটাকে দেওয়ার একটা সুযোগ আছে। তো এই যে বিষয়গুলো, তাহলে পরে এই ক্ষেত্রে এতগুলো সুযোগ আছে, সুতরাং আমি পার্সোনালি যদি এখানে আসি এবং আমার ব্যবসাকে যদি আমি রান করতে চাই, তাহলে আমার পার্সোনাল স্ট্রেংথটা কোথায়? আমি যদি সেটার কথা বলি তাহলে পরে প্রথমত আমি বলবো যে বায়োফ্লক ফিশ ফার্মিং সম্পর্কে আপনাদের ধারণা আছে, এটা সম্পূর্ণ একটা হাইজেনিক, ইন্টেন্সিভ এবং অর্গানিক ফিশ প্রোডাকশনের একটা সিস্টেম। সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি অপারেশনাল ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই এখানে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়। এডুকেশন
আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি থেকে অনার্স এবং মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটি। প্রফেশনালি সরি, বিষয়টা হচ্ছে সিজনাল, যে ফ্লু বা এ ধরনের কাশির জন্য সরি, বা এরকম কোল্ড ফিভার বা এ ধরনের এর মধ্যেও আমি কাজটা করতেছি। ডিস্টার্ব ফিল করলে সরি। তো এর মাঝখানে আমার প্রফেশনাল ক্যারিয়ার হচ্ছে আমি সুগার, দ্যাট ইজ কার্বন সোর্স, এবং সল্ট, যেটা স্যালাইনিটির ক্ষেত্রে বায়োফ্লকে ব্যবহার হয়, এই দুটার উপরেই আমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স রয়েছে। ফুড সেফটিতে আমি কাজ করেছি আমার ফ্যাক্টরিতে, যেখানে হ্যাসাব, ISO 22000 এবং FSC 22000 এর মতন এক্সপোর্টেবল কোয়ালিটি প্রোডাকশনের জন্য আমি কাজ করেছি। দিস ইজ মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো আমার ট্রেনিং কী কী ছিল, তো অল অফ দিস এগুলো আমার এখানে কাজে লাগতেছে। তো LCMC, যেমন ট্রেনিংয়ের মধ্যে বলি, LCMC অর্থাৎ লিডারশিপ সার্টিফিকেশন অফ ম্যানেজমেন্ট কমিউনিকেশন। তো এই যে কমিউনিকেশন একটা ব্যাপার, যে কমিউনিকেশনটা আমি পরবর্তীতে এর স্ট্রেংথ এবং উইকনেসের বিষয়টা নিয়ে কথা বলবো, তখন কাজে লাগবে। তো এই যে কমিউনিকেশন, এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে করা হয়েছে, এবং লিন 6 সিগমা, লিন যেটা আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হয়, অর্থাৎ জিরো ওয়েস্টেজ ম্যানেজমেন্ট, এবং 6 সিগমা দ্যাট ইজ দ্য কোয়ালিটি টুলস, এবং এখানে প্রায় 36 থেকে 38টা বা তারও বেশি কোয়ালিটি টুলস নিয়ে কাজ করা, অর্থাৎ আমার প্রোডাকশনকে এবং আমার অপারেশনকে কত স্মুথ করা যায় এবং কতটা সাকসেসের দিকে যাওয়া যায় সেই বিষয়গুলোকে নির্ধারণ করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, এটার উপর আমার ট্রেনিং আছে TICI থেকে। ISO 9001, ফায়ার সেফটি এবং হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে আমার ট্রেনিং নেওয়া আছে। তো ওভারঅল এতগুলো বিষয়ে যদি আমি কাজ করি, আমার ট্রেনিং যেগুলো আমার বাফলক ফিশ ফার্মিংয়ের বিষয়গুলোকে সাপোর্ট করছে, এবং দিস ইজ অল অফ মাই স্ট্রেংথ। এখন আমার এটা গেল কি পার্সোনাল অ্যাসেসমেন্ট। তাহলে অর্গানাইজেশনাল ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার কি আসবে? তো আমি আগে বলেছি যে স্ট্রেংথের ক্ষেত্রে এটা, এবং সেই স্ট্রেংথ আমাকে সাপোর্ট করতেছে। নেক্সট টাইম হচ্ছে যে আমি তো উইকনেস দেখি, তাহলে উইকনেসের ক্ষেত্রে আমার কি আসতেছে? আমার এনভায়রনমেন্টালি, অর্থাৎ উইকনেস এখানে কয়েকটা ক্যাটাগরাইজ করা হয়েছে। নাম্বার 1, ট্রেন্ড পার্সোনালিটি, টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজকে আবার কয়েকটা ভাগে আমি ভাগ করেছি: হ্যান্ডলিং ডিজিজ ফিশেস, কন্ট্রোল ওয়াটার প্যারামিটার, ফিডিং, অর্থাৎ মাছকে যে খাওয়ানো হয় সে খাবার বিষয়টা, অর্থাৎ খুব অল্প পরিসরে, অল্প জায়গায় বা ট্যাঙ্কের সাইজের উপর ভিত্তি করে, বা আপনার ফিশ ফার্মিং ট্যাঙ্ক যদি বড় হয়, তো খাবার দেওয়া এবং এই ম্যানেজমেন্ট সিস্টেমটা বেশ জটিল, অর্থাৎ কিছু মাছ বেশি খাবে, কিছু মাছ কম খাবে, এই কারণে আমাদেরকে বিষয়টাকে চিন্তা করতে হবে। এবং লাস্টলি যেটা আসতেছে নাম্বার 3, ফুড অ্যান্ড বায়োসিকিউরিটি অ্যাওয়ারনেস। এগুলো হচ্ছে উইকনেস। তো আমার এই উইকনেসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে কন্ট্রোল ওয়াটার প্যারামিটার, যেহেতু আমি এটা চিন্তা করেছি এবং কাজ করেছি, এবং আমি এটা নিয়ে কথা বলবো। হ্যান্ডলিং ডিজিজ ফিশেস, যেমন এই ডিজিজ ফিশেস আমার লাস্ট 1 বছরের যে এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি টেম্পারেচার বেস, সেটার ব্যাপারে এখন আমরা এটাকে উইকনেস থেকে আমরা স্ট্রেংথে কনভার্ট করতেছি। তো এবং টেকনিক্যাল নলেজ বলতে এই কয়টা, আর ট্রেন্ড পার্সোনালিটি, অর্থাৎ আমরা যদি অর্গানাইজেশনাল কাজ করি সেক্ষেত্রে আমার নতুন এমপ্লয়িজের ক্ষেত্রে এই বিষয়গুলো এখানে সমস্যা করবে, অর্থাৎ তাকে আমাকে ট্রেন করে তারপরে আমার প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে। এই 3টা বিষয়ের সাব অর্ডিনেট ছিল আরও 3টা। তো এই হলো উইকনেস, অর্থাৎ আমি যদি এখন উইকনেস এবং স্ট্রেংথ এই দুটোর উপরে যদি আমি কথা বলি এবং ইন্টারনাল বিষয়টাকে আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার কি আসতেছে? আমি খুব শর্টলি যদি এই দুটাকে আমি রিকভারি করতে চাই, আমার যে বিষয়গুলোর উপর ফোকাস দিতে হবে সেটা হচ্ছে নাম্বার 1, এমপ্লয়িজ এবং পার্সোনাল। যেটা আমি প্রথমে বলেছি যে আমার যখন একজন উদ্যোক্তা হচ্ছি এবং যখন আমার একটা প্রতিষ্ঠান আছে, তো উদ্যোক্তা হিসাবে আমার নিজেকে আগে ট্রেন আপ হতে হবে। যখন আমি প্রতিষ্ঠান করতেছি তখন আমার পাশাপাশি নিচে যারা থাকবে, যাদেরকে আমি আমার অর্গানাইজেশনাল ভ্যালু ইমপ্রুভ করার জন্য কাজ করব, তখন তাদেরকে আমার এই বিষয়গুলোকে ট্রেন আপ করে নিতে হবে। এখন ঘটনা হচ্ছে এই এমপ্লয়িজ এবং পার্সোনাল, এটা বাংলাদেশের এনভায়রনমেন্ট এবং সাউথ এশিয়ান, ইন্ডিয়া, পাকিস্তান, আমি আরও অনেক জায়গায় দেখেছি যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে বেলিজ
যেটা অর্থাৎ ইসরায়েলি একটা কোম্পানি, এরকম আরও 5 থেকে 7টা কোম্পানি আছে যারা বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে ইন দ্য ওয়ার্ল্ড তারা কাজ করছে এবং তারা সাকসেস। তো সেগুলো কিসে? সেগুলো হচ্ছে যে চিংড়ি এবং তেলাপিয়া মাত্র। তাহলে আমরা বাংলাদেশে যদি বলি যে আমরা এক্সপার্ট, দ্যাট ইজ রং কনসেপ্ট। আমরা খুবই ইনিশিয়াল স্টেজে আছি, এটা নিয়ে আমি পরে বলতেছি যে এমপ্লয়িজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়াতে কিছুটা অ্যাডভান্টেজ আছে। ইন্দোনেশিয়ান একটা কোম্পানি আছে যারা এ ব্যাপারে তারা সাকসেস। তারপর আসতেছে রিসোর্স। এই রিসোর্সের ব্যাপারটা 2 নম্বরে, এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুটো বিষয়কে টাচ করে। বিষয়গুলো অনেক জটিল আকার ধারণ করছে, যার কারণে আমি কিছু কিছু বিষয় অ্যাভয়েড করে যাব। তো এক্সটার্নাল কি? আমার রিসোর্স, আমি যেগুলো ব্যবহার করব এবং আমার যা আছে সেই বিষয়গুলো, যেমন বিভিন্ন ম্যাটেরিয়ালস, নিউট্রিশন এখানে কাজ করবে, আমার বিভিন্ন ম্যাটেরিয়াল কালেকশন এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে আমার পার্সোনাল উইকনেস এবং আমি কালেকশন করব সেখান থেকে, যেটা থ্রেডসের আওতায় পড়তেছে, অর্থাৎ এটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো রিসোর্স, ট্যাঙ্ক, বাজেট এবং এ ধরনের বিষয়গুলো। প্রসেস অপারেশন, এই প্রসেস অপারেশনটাকে আমি যদি চিন্তা করি সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ব্যারিয়ার আমার সামনে অবস্থান করতেছে। কী ধরনের প্রসেস অপারেশন? আমি এর আগেই বলেছি যে আমাদের বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে যেটা লেস ওয়াটার রিকোয়ারমেন্ট এবং এফসিআর, আমি এখানে থ্রেড দেখাইছি কি হ্যান্ডেলিং ডিজিজ ফিশেস, কন্ট্রোল ওয়াটার প্যারামিটার এবং ফিডিং। তাহলে এই যে এই কয়টার পরেও আমার যে বায়োসিকিউরিটি আছে সেই বায়োসিকিউরিটি বিষয়গুলো অর্থাৎ পেস্ট কন্ট্রোলের বিষয়গুলো এখানে চলে আসছে। তাহলে পরে আমরা যারা বায়োফ্লক ফিশ ফার্মিং করতেছি ইউটিউব চ্যানেলগুলোতে যদি তাকাই, তাহলে পরে টিডিএস এবং স্যালাইনিটি, এটা লাস্ট 2.5 মান্থ এটা মোটামুটি একটা কনসেপ্ট আসছে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট আসতেছে। যে একটা সময় ছিল যে আমরা স্যালাইনিটিকে, বিশেষ করে আমি বিষয়টা নিয়ে পরে কথা বলবো, অনেকেই আমার কাছে ফোন করেছে এবং অনেকে আমার কাছে এসছে, সরেজমিনে আসছে যে আসলে স্যালাইনিটিটার বিষয়টা কি, স্যালাইন দিলে এরকম লবণ দিলে তো মাছ মারা যাবে, ক্যাটফিশের ক্ষেত্রে আমরা যদি লবণ ব্যবহার করি তাহলে আমরা মাছগুলো টিকবে না, গা ঝলসে যাবে, এ ধরনের কথাবার্তা আসছে। বাট এখন কিন্তু তারা সেই বিষয়গুলোকে রিকভারি হচ্ছে, অর্থাৎ আমি ইন্টারনালি যে রিকভারি করার সেগুলো আমি করতেছি। অর্থাৎ এরপরে আসতেছে ডিও টেস্ট কিট, অর্থাৎ অ্যামোনিয়া টেস্ট কিট। এই যে টেস্ট কিটগুলো আছে, আমরা যে ল্যাব বেস যে কাজগুলো করব বা টেস্টগুলো করব সেগুলোর ভ্যালিডেশনের একটা ব্যাপার আছে। এই অ্যাওয়ারনেস যেটা হতেছে আমার টেকনিক্যাল নলেজ, এই থ্রেডটা কিন্তু আমার এখানে আছে। এরপরে কি আছে যে এনভায়রনমেন্ট ওয়াইজ যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে টেম্পারেচার, এবং সেই টেম্পারেচারের বিষয়টা যদি আমি এখানে চিন্তা করি তাহলে দেখা যাবে আমার দেখা মতে আমি গত নভেম্বরের 25 তারিখে মাছ ছেড়েছিলাম 2019-এর, এবং আমার ট্যাঙ্ক প্রিপারেশন হয়েছিল অগস্টে 2019। তো অগস্ট থেকে আমি সেপ্টেম্বর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত আমি ওয়েটিংয়ে ছিলাম এবং বিভিন্ন ধরনের প্রবলেমগুলোকে ফেস করেছি। তাহলে আমি এখানে বলতে পারি যে সেই অভিজ্ঞতার আলোকে যদি আমি কথা বলি তাহলে দেখব যে আমার 24 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি মাছ ছেড়েছিলাম, 14 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা নিচে নেমে আসছিল, এবং সর্বোচ্চ আমি 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত 31.5, 32 সামটাইমস এরকম টেম্পারেচারে আসছে। তো প্রসেস অপারেশন শুধুমাত্র যে আমি একটা নির্দিষ্ট, অর্থাৎ টেম্পারেচার ফিক্সড আছে, আমি একই লেভেলের অপারেশন করে যাচ্ছি, অর্থাৎ আমার যে হ্যান্ডলিং করব, ফিডিং করাবো এবং ওয়াটার প্যারামিটার কন্ট্রোল করব, এই বিষয়গুলো আমাদের একটা বড় ধরনের ব্যারিয়ার। তো প্রসেস অপারেশন নিয়ে বলতে গেলে অনেক বড় একটা ভিডিও করা সম্ভব। এরপরে আছে যে আমি যখন প্রোডাকশনটা কমপ্লিট করব এবং প্রোডাকশন কমপ্লিট করার পরে আমার থাকবে 4 নম্বরে কাস্টমার, 3 নম্বরে যদি আমি প্রসেস অপারেশন ধরি, 4 নম্বরে হচ্ছে আমার কাস্টমার আছে। কাস্টমার এটার ইন্টারনাল এবং এক্সটার্নাল বিষয়ের সঙ্গে জড়িত। আমি এখানে শুধুমাত্র ইন্টারনাল বিষয়টা নিব এক্সটার্নাল থেকে। সেটা কি? আমি একটা মাছ উৎপাদন করেছি, সেই উৎপাদিত মাছ আমি বাজারে বিক্রি করতে যাব, তো আমার কাস্টমার কারা হবে? আমি কি সুপার শপে বিক্রি করব, না আমি এক্সপোর্ট করব? এক্সপোর্ট করলে কার সাথে করব? তো এই জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কমিউনিকেশন। কীভাবে কমিউনিকেশন করব? যারা মাছ বিক্রি করতেছে আমাকে প্রথমেই যে দেখতে হবে যে কারা মাছটা কিভাবে সেল করতেছে এবং সেলসের বিষয়টা কেমন। যেমন আমি আপনাদেরকে বলি, মাছ বিক্রি করার ক্ষেত্রে আমরা প্রতি 10 কেজিতে 1 কেজি মাছ তার বেশি নিবে।
অর্থাৎ আমার উৎপাদন যেটা হলো আমরা এফসিআর ক্যালকুলেশন করব কিভাবে এবং তার প্রাইস পাবো কিভাবে। নাম্বার 2, যে টালিম্যান থাকে সেলস করতে গেলে পারে লোকাল সিস্টেমে আমার এখানে দাঁড়িপাল্লা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ডিজিটাল কোনো অপশন নাই। সেক্ষেত্রে তাদের ওখানে পানি আছে, পানি সহ ওজন, পানিটা নিচ দিকে ছিদ্র আছে এবং নিচের দিকে ক্ষয়ে যাওয়া দাঁড়িপাল্লা, এই ধরনের বিষয়গুলো ম্যাক্সিমাম জায়গাতেই ব্যবহার করা হচ্ছে এবং সেখানে যে দাঁড়ি ধরতেছে সেই জায়গায় তাদের একটা ঝুল বলে, এই জিনিসগুলোকে উইকনেস পয়েন্ট। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে চিন্তা করতে হবে যে আমার কমিউনিকেশন ভ্যালু কোনটা হবে, যে সেলসে যারা আছে, যারা আড়ত বলা হয়, আড়তে যারা আছেন সেই সমস্ত আড়তদারদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করা এবং তাদেরকে মাছ সম্পর্কে যথার্থ ধারণা দেওয়া, এই কিছু কিছু বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে গেল কি আমার এমপ্লয় এবং পার্সোনাল প্রবলেম গেল, যে ইন্টারনালের মধ্যে যে মৌলিক বিষয়গুলো চারটা, সেটা হচ্ছে এমপ্লয়িজ এবং পার্সোনাল রিসোর্স, যেটা বললাম যে এক্সটার্নাল এবং ইন্টারন্যাশনাল রিলেটেড, এবং প্রসেস অপারেশন যেখানে টেম্পারেচারের পাশাপাশি স্যালাইনিটি, টিডিএস, হার্ডনেস, ডিও, সিওডি, বিওডি, এই ধরনের আরও বিষয় আছে। নেক্সট আসতেছে কি কাস্টমার এবং কমিউনিকেশন। তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে এই ইন্টারনাল স্ট্রেংথ এবং উইকনেস এই দুটো জিনিসকে আমার রিকভারি করতে হবে। এরপরে যদি আমি বলি যে আমার এখান থেকে অর্থাৎ কাস্টমার্স থেকে আমি আসতে পারি হচ্ছে হ্যাসাপে। কি সেই হ্যাসাপে আমার আছে হতেছে এখানে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল এই হ্যাজার্ডগুলোকে আমাকে মেনটেন করা হচ্ছে। তাহলে পরে আমরা বায়োফ্লাক ফিশ ফার্মিংয়ে যে প্রোডাক্টটাকে এক্সপোর্ট করব, সেই এক্সপোর্ট প্রোডাক্টটাকে আমার কত দূরে নিয়ে যেতে পারবো আর তার বেনিফিটটা আমার কত হবে সেটা এখানে আইডেন্টিফাই করে নিতে হবে। তো আমি এখানে বলতে চাচ্ছি যে হ্যাসাপ ম্যানেজমেন্ট প্রিপারেশনের জন্য যে ধরনের সিস্টেম আপডেট করা দরকার, তার জন্য কমিউনিকেশন একটা ভ্যালু লাগবে এবং সেই কমিউনিকেশন ভ্যালুগুলো কোথায় আসতেছে, সেটা হচ্ছে যে আমার টেম্পারেচারের জন্য ইনহিউমিডিটি এবং লোকাল এনভায়রনমেন্ট থেকে আমার এটাকে বুঝে নিতে হবে, নিউট্রিশন জানতে হবে, ইমিউন সিস্টেম জানতে হবে, হেলথ বেনিফিট জানতে হবে এবং কোয়ালিটি ফুডের বিষয়গুলোকে আমার কমিউনিকেশনাল একটা স্টেপ নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে আমার হ্যাসাপ ম্যানেজমেন্টের জন্য মেইন কনসেপ্ট। তো আমি সেই ক্ষেত্রে যেটা কমিউনিকেশন সার্টিফিকেশন যেটা আমার ট্রেনিং আছে, সেটা আমার উইকনেসটাকে আমার স্ট্রেংথে কনভার্ট করতেছি। তো এইভাবে আমি যদি দেখি একই সঙ্গে এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজগুলো যদি আমরা আগায় নিয়ে যাই, সেই ক্ষেত্রে প্রথমেই আমার বুঝতে হবে যে আমি SWOT অ্যানালাইসিস কেন করব এবং আমার উইকনেসগুলোকে আমি মিটিগেট করব এবং সেগুলোকে স্ট্রেংথ বা বিল্ড করার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের আমার ইন্টারনাল যে বিষয়গুলো, চারটা পয়েন্ট, সেটা আমি ডিসকাস করলাম। আগামী পর্বে আমরা অপরচুনিটিস এবং থ্রেটস নিয়ে কথা বলবো। এই অপরচুনিটিসে এসে আমি সেই হ্যাসাপের উপরে মোটামুটি একটা ধারণা দিব আপনাদেরকে এবং এক্সটার্নাল যে থ্রেটগুলো আছে, ইন্টারনালকে আমার ইন্টারনাল উইকনেসগুলোকে রিকভারি করবে এবং আমাদের যে কমিউনিকেশনাল ভ্যালু আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সো আজকের SWOT অ্যানালাইসিসের দ্বিতীয় পর্ব আমি সম্পূর্ণ করতেছি এবং শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।